নির্বাচনের দিন শেষ হয়ে গেছে অনেক আগেই। দেশের অধিকাংশ আসনে ফলাফল ঘোষণা হয়ে গেছে সন্ধ্যা থেকে রাত 10টার মধ্যেই। কিন্তু রাজধানীর কয়েকটি আসনে তখনও নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা এগিয়ে চলছে, কিন্তু ফলাফল আসছে না। রংপুরের প্রত্যন্ত অঞ্চলে আসনে যদি রাত 8টার মধ্যে সব হিসাব শেষ হয়ে যেতে পারে, তাহলে ঢাকার মতো উন্নত যোগাযোগ ব্যবস্থার এলাকায় কেন এত দেরি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে এমন সব তথ্য যা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে ঝড় তুলতে পারে। ভোর 5টায় যখন ঢাকার কয়েকটি আসনে ফলাফল জানা গেল, তখন অনেকেরই ভ্রু কুঁচকে গেল। কি হচ্ছিল এই দীর্ঘ সময় ধরে? কেন এত দেরি? এই প্রশ্নগুলোর উত্তর এখন আর শুধু জিজ্ঞাসা নয়, হয়ে উঠেছে একটি রাজনৈতিক বিস্ফোরণের কেন্দ্রবিন্দু। বাংলাদেশ জামাত ইসলামী এবার চুপ করে বসে নেই। দলটি যেভাবে এগিয়ে এসেছে, যেভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে এবং যে কৌশলগত দক্ষতায় পুরো বিষয়টি জাতির সামনে তুলে ধরেছে, তা দেখে অনেকেই অবাক হচ্ছেন। ফরমাল বিরোধী দল হওয়ার আগে, এমনকি সংসদ সদস্য শপথ অনুষ্ঠানের আগে জামাত যে স্মার্ট রোল প্লে শুরু করেছে, তা রাজনৈতিক পর্যবেক্ষকদের নজরে আসছে না। গত সপ্তাহে জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসান ওয়াব জুবাইর এখন সংবাদ সম্মেলনে দাঁড়ালেন। তখন সবাই বুঝতে পারলেন যে কিছু একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। তিনি যখন বললেন যে কমপক্ষে 30টি আসনের নির্বাচনী কারচুপি হয়েছে এবং ফলাফল স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছে দল, তখন সাংবাদিকদের মধ্যে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। কিন্তু আসল চমক ছিল অন্যখানে। জামাত শুধু অভিযোগ করেনি, তারা এনেছে তথ্য প্রমাণ। রেজাল্ট শিটে ওভার রাইটিং, কাটাকাটি, ঘষামাচার প্রমাণ, এজেন্টদের জোর করে বের করে দেওয়ার সাক্ষ্য, ভোট গণনায় অস্বাভাবিক বিলম্বের রেকর্ড। সব মিলে একটি পরিষ্কার ছবি তৈরি হচ্ছে যা অনেকে অস্বস্তি তৈরি করছে। এই ঘটনা প্রবাহ বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। নির্বাচনের দিন যা ঘটছিল তা একটা পূর্ণাঙ্গ চিত্র এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। অনেক কেন্দ্রে জামাতের পুলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে বের করে দেওয়া হয়েছে। কোথাও বলা হয়েছে নিরাপত্তাজনিত কারণ, কোথাও আবার কোনো কারণই দেখানো হয়নি। এজেন্ট বের হয়ে যাওয়ার পর কি ঘটেছে সেই কেন্দ্রগুলোতে, সেটা এখন বড় প্রশ্ন। জামাতের অভ্যন্তরীণ সূত্রগুলো জানাচ্ছে, তারা প্রতিটি সন্দেহভাজন আসনে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। কোন কেন্দ্রে কখন কি ঘটেছে, কে কি করেছে, সবকিছু একটি পূর্ণাঙ্গ ডকুমেন্টেশন তৈরি হয়েছে। এই তথ্য ভাণ্ডার এতটাই বিশ্বাসযোগ্য যে আইনি লড়াই এটি শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করবে বলে দলটি আশাবাদী। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। আরও একটি তথ্য সামনে এগোচ্ছে যা পুরো চিত্রকে আরও জটিল করে তুলেছে। জানা গেছে প্রায় 53টি আসনে জামাতের প্রার্থী মাত্র 5,000 বা তার কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে। এর মানে এই নয় যে সব ক্ষেত্রেই কারচুপি হয়েছে। এক ভোটের ব্যবধানেও কেউ ফেয়ার ভোটে হারাতে পারে। কিন্তু জামাত দাবি করছে যে এই 53টির মধ্যে অন্তত 30টিতে সুস্পষ্ট অনিয়ম হয়েছে যা ফলাফলকে প্রভাবিত করছে। মজার বিষয় হলো, জামাতের কিছু প্রার্থীও অল্প ভোটের ব্যবধানে জিতেছেন। রফিকুল ইসলাম খান থেকে শুরু করে আরও অনেকে সামান্য ভোটের পার্থক্যে বিজয়ী হয়েছেন। তাই কম ভোটে জেতা বা হারা মানে কারচুপি, এমন সিদ্ধান্তে আসা ঠিক হবে না। কিন্তু যেখানে স্পষ্ট প্রমাণ আছে ইঞ্জিনিয়ারিং এর, সেখানে চুপ থাকার প্রশ্নই আসে না। এদিকে তারেক রহমানকে নিয়ে একটি বড় প্রশ্ন এখন সবার মুখে মুখে। সাংবাদিক খালেক মহিউদ্দিন যখন তাকে প্রশ্ন জিজ্ঞেস করলেন ফলাফল টেম্পারিং এর বিষয়ে, তখন তিনি কি উত্তর দিলেন? তিনি বললেন যে জনগণকে কনভিন্স করাই তার নির্বাচনের ইঞ্জিনিয়ারিং করেছে। কিন্তু এটা তো প্রশ্ন ছিল না। প্রশ্ন ছিল সরাসরি ফলাফল পরিবর্তনের সাথে জড়িত কিনা। এই প্রশ্ন এড়িয়ে যাওয়া অনেকের কাছে সন্দেহভাজন মনে হয়েছে। একজন রাজনৈতিক বিশ্লেষকের নাম প্রকাশ না করার শর্তে বললেন, এভাবে প্রশ্ন এড়িয়ে যাও শেখ হাসিনার স্টাইল। কিন্তু নতুন বাংলাদেশে এই স্টাইল আর চলবে না। জনগণ এখন স্বচ্ছতা চায়, কোনো অন্যায় হয়ে থাকলে তার বিচার চায়। ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব এখন যিনি প্রধানমন্ত্রীর হাতে যাচ্ছে তার উপরই বর্তায়। জামাতের রাজনীতিতে একটি বৈশিষ্ট্য সবসময় দেখা গেছে, তারা আন্দাজের উপর কথা বলে না। বিএনপি বা আওয়ামী লীগের মতো জিতলে ভালো, না জিতলে খারাপ, এই রাজনীতি তারা করে না। জামাতের রাজনীতিতে একটা এথিক্স আছে। এই কারণেই তাদের আগে তথ্য প্রমাণ সংগ্রহ করতে হয়েছে। বিশ্বাসযোগ্য প্রমাণ হাতে পাওয়ার পরই তারা 300 আসনে ফলাফল স্থগিত এবং পুনর্গণনার দাবি জানিয়েছে। এই দাবি যদি মেনে নেওয়া হয়, তবে সত্যি পুনর্গণনা হয়, তাহলে কি হতে পারে? জামাতের অভ্যন্তরীণ হিসাব বলছে ন্যায্য গণনায় তাদের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বর্তমানে বিভিন্ন হিসাবে তাদের আসন সংখ্যা 68 থেকে 77 বা 78-এর মধ্যে দেখানো হচ্ছে। কিন্তু যদি এই 30 আসনে ন্যায় বিচার হয়, তাহলে চিত্রটা সম্পূর্ণ বদলে যেতে পারে। অবশ্য এই পথ সহজ নয়। নির্বাচন কমিশন ইতিমধ্যে গেজেট দিয়ে দিয়েছে। আইনি প্রক্রিয়ায় অনেক সময় লাগতে পারে। অতীতে দেখা
গেছে ৩-৪ বছর পর চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন অনেকেই, কিন্তু জামাত এই লম্বা পথে হাঁটতেও প্রস্তুত। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আইনি লড়াই শুধু আসন পুনরুদ্ধারের জন্য নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। জামাত সরকারকে চাপে রাখতে চায়, নতুন সরকারের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বলতে চায় যে ৩০ আসনে যদি ভোট চুরি হয় তাহলে সেই দুর্বলতা নিয়ে জামাতের ওপর আর কোনো ধরনের চাপ সৃষ্টি করা সম্ভব হবে না। এদিকে শিবিরও নড়েচড়ে বসেছে ডাকসুর নিয়ে। তারা সংবাদ সম্মেলন করে স্পষ্ট হুঁশিয়ার দিয়েছে, বলছে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, দল দখল করতে হবে, প্রতিরোধ করতে হবে। এই ধরনের শক্ত অবস্থান রাজনীতিকে ব্যালেন্স করছে এবং বিএনপির একচ্ছত্র আধিপত্যের পথে বাধা দাঁড়াচ্ছে। জামাত শুধু কেন্দ্রীয়ভাবে নয়, স্থানীয় পর্যায়ে সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসনের সাথে কথা বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যোগাযোগ রাখছে। এমনকি বিএনপির হাই কমান্ডকেও বার্তা দিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন, নইলে অবস্থা খারাপ হতে পারে। নির্বাচনের পর বিএনপির কিছু সমর্থকদের দ্বারা সংগঠিত সহিংসতা নিয়েও জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। এই সহিংসতার প্রতিবাদে মানুষ বিরক্ত হচ্ছে, অন্যদিকে জামাত জনগণের পাশে দাঁড়াচ্ছে, তাদের সমস্যার কথা শুনছে এবং সমাধানের চেষ্টা করছে। এই পার্থক্য মানুষ দেখছে এবং জনপ্রিয়তার হাওয়া ধীরে ধীরে জামাতের দিকে ঘুরে আসছে। বিএনপির ইতিহাস নিয়েও এখন প্রশ্ন উঠছে নতুন করে। মাগুরার উপনির্বাচন থেকে শুরু করে ২০২৬ সালের ভুয়া ভোট তৈরি, ইয়াজউদ্দিনকে এম হাসানকে দিয়ে যা করার চেষ্টা করা হয়েছিল সেসব স্মৃতি মানুষ ভুলে যায়নি। বাংলাদেশের ভোট চুরির ইতিহাসের সাথে বিএনপির নাম ওতপ্রোতভাবে জড়িত। এই অভিযোগ এখন আবারও সামনে আসছে। কিন্তু জামায়াতেরও দুর্বলতা আছে। নির্বাচনের দিন যখন এজেন্টদের বের করে দেওয়া হলো, তখন কেন তারা প্রতিরোধ করতে পারল না, কেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া গেল না, এই প্রশ্নগুলো দলের অভ্যন্তরে আলোচিত হচ্ছে। তবে জামাত বলছে মূল দায় সরকার এবং নির্বাচন কমিশনের। তারা নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এহসান ওয়াব জোবায়েদ সংবাদ সম্মেলনে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন যেসব আসনে টুকটাক অনিয়ম হয়েছে সেগুলো হিসাব করলে সংখ্যাটা 250 থেকে 260 পর্যন্ত যেতে পারে, কিন্তু সেসব ক্ষেত্রে ফলাফলের বড় ধরনের প্রভাব পড়েনি। 2-4টা ভোট কম বেশি হতোই, কিন্তু বিজয়ী বদলাতো না। যেখানে সত্যিকার অর্থে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে সে আসনের সংখ্যা 30। একটি প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে, জামায়াত কেন এর আগে অভিযোগ তোলেনি, কেন এতদিন অপেক্ষা করলো? এর উত্তর জামায়াতের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে রয়েছে। তারা আন্দাজের উপর কথা বলে না। যতক্ষণ পর্যন্ত হাতে বিশ্বাসযোগ্য প্রমাণ না আসে ততক্ষণ তারা অপেক্ষা করেছে। এই প্রমাণ সংগ্রহ করার সময় লেগেছে, কিন্তু যখন এইসব তথ্য এসেছে তখন তারা সামনে এসেছে। ঢাকা 17 আসন নিয়েও সমালোচনা হচ্ছে। অনেকের বিশ্বাস রয়েছে এই আসনেও এরকম ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। যার আসনে হোক না কেন, অন্যায় তো অন্যায়, এর বিরুদ্ধে কথা বলতেই হবে, প্রতিবাদ করতেই হবে। সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচন আসছে, জামাত এবার সতর্ক থাকবে, সব ফাঁক ফোকর বন্ধ করার চেষ্টা করবে। আর জাতীয় সংসদ নির্বাচনে যে 30 আসনের অনিয়মের অভিযোগ উঠেছে সেগুলোর বিষয়ে আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে। এই মুহূর্তে একটা বিষয় স্পষ্ট, নির্বাচন সামগ্রিকভাবে তুলনামূলক ভালো হয়েছে, কিন্তু 30-এর জায়গায় যা ঘটেছে তা গ্রহণযোগ্য নয়। জামাত যদি 3টা আসনও পায় তাহলে 3টাই দিতে হবে। কোনো আসন না পেলে তাও মেনে নেবে তারা, কিন্তু ফেয়ার হতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এই দায়িত্ব এখন তারেক রহমানের কাঁধে। প্রশ্ন হলো, এই দেশ কি মগের মূল্য? সংসদে প্রধান বিরোধী দল যদি প্রশ্ন তোলে তাতে কি কোনো জবাব দেওয়া হবে না? সবাইকে বোকা বানিয়ে সবকিছু নিয়ে যাওয়া যাবে? জামাত বলছে না, এই হিসাব তারা নেবে, আইনি পথে যাবে। ভোট পুনর্গণনা হবে কিনা সেটা সময় বলবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, জামাত এবার সহজে ছাড় দেবে না। তারা জেগে উঠেছে এবং স্মার্ট পলিটিক্স করছে। কর্মী সমর্থিতের উপর হামলার বিরুদ্ধেও তারা সোচ্চার হচ্ছে। বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন চেয়েছিল, অনেকাংশে তা হয়েছেও, কিন্তু যেখানে হয়নি সেখানে বিচার হওয়া দরকার। এই বিচারে না হলে গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। জামাত এখন সেই বিচারের দাবিতেই সোচ্চার। দেখা যাক তাদের এই দাবি কতদূর যায়। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হয়েছে। জামাত শুধু ভোটের রাজনীতি নয়, কৌশলগত রাজনীতিতেও নিজেদের প্রমাণ করতে চাইছে। তারা দেখাতে চাইছে যে তারা শুধু প্রতিবাদ করতে জানে না, আইনি ও রাজনৈতিক পথে নিজেদের অধিকার আদায় করতেও সক্ষম। এই যুদ্ধ এখনো শেষ হয়নি, আসল লড়াই হয়তো এই মাত্রই শুরু হলো।